আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঠিক আছে, এখন বলছি। তবে আমার ভাইয়া যেদিন তোমাকে মেনে নেবে সেদিন থেকে কিন্তু আবারও ভাবি ডাকবো, বিকজ আমার একটাই ভাই। যদি ভাবি বলে ডাকতেই না পারি কেমন লাগবে? জীবন থেকে ভাবি ডাকটা চলে যাবে এটা আমি মানতে পারবো না। রাইসা মৃদু হাসলো, এই হাসিতে যেন নিজের প্রতি নিজের অবজ্ঞা। যেখানে তার মুখ পর্যন্ত দেখিনি সেখানে তাকে মেনে নিবে, এ যেন খরার বৃষ্টি চার মতো দ্বন্দ্বনীয় অপরাধ। তার জীবনে এই কয়টা মানুষই সুখের চাবিকাঠি হয়ে উঠেছে, এতেই চলবে, বেশি সুখী হতে নেই। তবে জীবনের মানে বুঝবে কি করে? একটা কথাই আছে তো, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ভাবতে ভাবতে রাইসের হাতখানা নিজের মুঠোয় পুরে নিল মেহেরিমা নোয়ান। তারপর হাঁটা ধরলো। একটা গেটের সামনে বাংলায় গোটা গোটা অক্ষরে লেখা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। দুই পাশ দিয়ে বনেক ভিলিয়া ফুলের গাছ গেটের শোভা বাড়িয়ে তুলেছে। এই ফুলগুলো উজ্জ্বল গোলাপি বা মেজেন্টা রঙের এবং সাধারণত গুচ্ছাকারে ফুটে। এগুলো এক প্রকার লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ। বিশ্বজুড়ে বাগান ও ভবনের শোভাবর্ধনে এই ফুল গাছগুলো খুব জনপ্রিয়। অফিস রুমে যেতে প্রিন্সিপাল উঠে দাঁড়ালো। একে অপরকে সালাম দিয়ে আলাপ বিনিময়ে ব্যস্ত। মাহতাব নোয়ান প্রিন্সিপালের বন্ধু, সেই সুবাদে এখানে কথা বলে রেখেছেন যাতে রাইসাকে ভর্তি করে নেয়। তাহলে মেয়ে দুটো একই জায়গায় থাকবে। রাইসার কোনো সমস্যা হলে মার্জিয়া তাকে দেখে দেখে রাখতে পারবে। এখানে ভর্তির জন্য এক্সাম দিয়ে টিকতে হয়, সেখানে রাইসা এমনি এমনি ভর্তি হতে পারলো। এটা ভাগ্যের ব্যাপার। সবকিছু হয়েছে এই মানুষগুলোর জন্য যারা বাবা মায়ের চেয়ে বেশি ভেবে চলেছে তাকে নিয়ে। ভর্তির কাজ শেষ করলো। মেহেরিমা নোয়ান রাইসাকে বলল, তুমি কি আজকে থেকে ক্লাস করতে চাও? রাইসা কিছু বলার পূর্বে প্রিন্সিপাল বলে উঠল, ভাবি ওকে আজকে থেকে ক্লাস শুরু করে দিতে বলেন। এমনি অনেক পড়া এগিয়ে গেছে, প্রথম দিন অস্বস্তি আর দু একজনের সাথে কথা বলতে পেরিয়ে যাবে। আজকে না হয় সবার সাথে ফ্রি হয়ে নেবে, কাল থেকে ক্লাস করতে অসুবিধা হবে না। কিন্তু কালকে যদি প্রথম আসে তাহলে আরো একদিন লেট হবে স্বাভাবিক হতে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাইসা মেহেরিমা নয়নের মুখের দিকে তাকিয়ে আছে। তার অনুমতি ব্যতীত রাইসা বিন্দুমাত্র নড়বে না। মাহতাব নয়ন বলল, ঠিক আছে তাহলে আজকে থেকে ক্লাস করুক। মেহেরিমা নয়ন রাইসার মাথায় হাত রেখে বলল, আজ থেকে ক্লাস করো, ক্লাস শেষে দাঁড়িয়ে থাকবে, আমি নিতে আসবো কেমন? তার আগে যদি মার্জিয়া আসে তো ওর সাথেই যেও। রাইসা মাথা ঝাঁকালো, কিন্তু বুকের ভেতর ধুকপুক করছে অজানা ভয়ে। না জানি শহরের মানুষের ব্যবহার হয়তো সেরকম হবে, ওদের কথাবার্তা আচার আচরণের সাথে সে চলতে পারবে তো। এই ভেবে আরো বেশি কাঁপাকাঁপি শুরু হয়েছে। শাশুড়ির দিকে এক নজর চাইতে মেহেরিমা নয়ন চোখের ইশারায় শান্ত থাকতে বললেন। তারপর বললেন, এত ভয় পাওয়ার কি আছে? ভয় পেলেই ভয়েরা জেকে বসে। যত নিজেকে স্ট্রং মনে করবে। জয়ী হতে হলে আগে ভয়কে অপেক্ষা করতে হয়। ভয় কেবল একটা ছোট অনুভূতি, এর কাছে স্বপ্ন অনেক বড়। রাইসা বলার মতো ভাষা খুঁজেই পেল না। আসলেই এত সুন্দর করে সব কথার ব্যাখ্যা কিভাবে করেন তিনি? হয়তো এর জন্যই মা বলা হয়। মায়ের কাছে সন্তানের সব সমস্যার সমাধান আছে। যদি কেউ একের ভিতর সব বলে কিছু আছে তবে নিঃসন্দেহে সেটা হলো মা, যার একজনের মধ্যে সব গুণ দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা। ক্লাসে গিয়ে দেখে সব বেঞ্চ প্রায় ভরা। পেছনে একটা সিটে একজন মেয়ে একা বসে আছে। তার সাথে বসতে বলল। রাইসা ধীর পায়ে হেঁটে হেঁটে গিয়ে সবার পেছনে সেই মেয়েটির পাশে বসলো। ক্লাস চলছে, রাইসা সেদিকে মনোনিবেশ করলো। পাশের মেয়েটি ইনিয়ে বিনিয়ে রাইসাকে দেখে বলল, তুমি কি নতুন? রাইসা কথা ছাড়াই মাথা ঝাঁকালো শুধু। তারপর বলল, বাহ, তাহলে তো তোমার কোনো বন্ধু নেই তাই না? পূর্বের নেই এবারও মাথা ঝাঁকালো রাইসা। মেয়েটি কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি বুবা? রাইসা বলল, যে জি না। রাইসা এমন ঘাবড়ে যাওয়া দেখে পাশের মেয়েটি বলল, আরে ঘাবড়াচ্ছ কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? রাইসা কিছু বলল না। মেয়েটি আবারও বলল, আমার নাম রিম, তোমার নাম কি? রাইসা বলল, জি রাইসা। রিম চমকে উঠল। রাইসার হাত ধরে ঝাঁকিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর বলল, এই আমার নাম রাইসা, তোমার নাম রিম, এর মানে বুঝতে পারছো? রাইসা অসহায় চোখে তাকালো। সাথে রিমের এমন কাণ্ড হকচকিয়ে গেল। মেয়ে কি করতে চাইছে? রিম আবারও বলল, এর মানে আমাদের দুজনের বন্ধুত্ব ওপর থেকে সেট করা। দেখো দুইজনের নামেরও কি মিল, তার উপর তুমিও প্রথম দিন আমিও, দুইজনের সিটও একই। মন চাইছে এই খুশিতে একটা নাচ করি। রাইসা কিং কর্তব্য বিমূঢ়। সে যতটাই শান্ত তার ঠিক বিপরীত ততটাই চঞ্চল হলো রিম। এই কয়েক মিনিটে এত বকবক করছে রাইসার আর কান নেই। নিজেকে রিমের বক্তব্যের শ্রোতা মনে হচ্ছে। তারপর বলল, তোমার বাসা কোন দিকে? রিমের এমন প্রশ্নে রাইসা আমতা আমতা করলো। সে নিজেও তো জানে না, তাহলে রিমকে কি করে বলবে? তারপর বলল, কি হলো, তোমার বাসা কোন দিকে? রাইসা বলল, আসলে আমি জানি না। রিম যেন আকাশ থেকে পড়ল। নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না এই মেয়ে, তাহলে বলার কি আছে এখানে? তারপর বলল, জানো না এটা কেমন কথা? তুমি কি আমার সাথে মজা করতেছো? রাইসা বলল, না না, মজা করব কেন? আসলে আমি এখানে নতুন এসেছি তো তাই। রিম বলল, ও আচ্ছা, আগে বলবে তো, আমি ভেবেছি আমার সাথে মজা করছো। আর এদিকে মার্জিয়া ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর সেই ডিপার্টমেন্টের টিচার হলো জিহাদ। ক্লাসের প্রাইমারি ক্রাশ এই যুবক, অথচ তার দুই চোখ একজনকে আবদ্ধ থাকে।
ক্লাসের মধ্যে এক একজন বলছে, স্যারকে আজ হেব্বি লাগছে মাইরি, আমাদের এই ভার্সিটিতে স্যারদের উপর ক্রাশ খেয়ে লাইফ শেষ হয়ে যাবে। এই স্যারকে কত আকারে ইঙ্গিতে বুঝাই যে আমি তাকে পছন্দ করি, কিন্তু তখনই বলে, আমি বুঝতে পারছি তুমি বাকপ্রতিবন্ধী, কিন্তু তোমার ভাষা ঠিক আমি বুঝতে পারছি না, দুঃখিত, বলে সেখান থেকে চলে যায়। আর বেচারা সেইভাবেই হাহুতাশ করতে থাকে। নীল রঙের শার্ট পরে আছে, প্যান্টের পকেটে হাত গুজে সুন্দর করে বর্ণনা করে পড়াচ্ছে জিহাদ। আর মুগ্ধ হয়ে মার্জিয়া তাকে দেখে যাচ্ছে। কিশোরী বয়সে কতই না পাগলামি করেছিল এই লোকটাকে ভালোবেসে, আজ সে সফল, জিহাদও তাকে ভালোবাসে। বন্ধুর বন বলে প্রথমে এড়িয়ে চললে সে একসময় মার্জিয়ার পাগলামিগুলো অনুভব করে ভালোবাসা হুট করে হয়ে যায়, এতে কারো হাত থাকে না। আর এদিকে কারোর সাথে ধাক্কা লাগতেই মেজাজ তরতর করে বেড়ে গেল তেজের। ফাহিম ফোন করেছে তেজ এখন কোথায়, তারা একসাথে লাঞ্চ করতে যাবে বলে। ফোনে কথা বলতে বলতে শহীদ মিনার চত্বরের সামনে দাঁড়াতেই কেউ একজন ধাক্কা মারলো। চোখ তুলে ধাক্কা মারতে আরো চটে গেল। আসলে ধাক্কা দেওয়া মানুষটা ছিল একটা মেয়ে। মেয়েটা দ্রুত সরে গিয়ে তেজের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। যুবকটি ছিল তার থেকেও লম্বা, যাকে দেখতে মেয়েটি পুরো মাথার উপর দিয়ে তুলতে হলো। তেজ দেখলো বুরকা হিজাবের আলোড়নে দুটি ভীতু চোখ, স্বচ্ছ চোখে সাদা পর্দায় কালো দুটি মণি, অদ্ভুতভাবে আকর্ষণ লাগছে। আনমনে বলে উঠল, মৃগনয়নী। রাইসা ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে মাথা নত করলো। ক্লাস ছুটি হয়ে গেছে, সবাই যে যার মতো চলে যাচ্ছে। রাইসাও আশেপাশে তাকিয়ে মার্জিয়া আর মেহেরিমা নয়নকে খুঁজে চলেছে। বুকের ভেতর অজানা ভয় হানা দিয়েছে, কোথাও কেউ নেই। আচ্ছা, ক্যাম্পাস ভর্তি মানুষ, তবে তাদের মাঝে রাইসা নিজেকে শূন্য লাগছে। হাঁটতে হাঁটতে কখন যে ধাক্কা লেগে গেল খেয়াল করতে পারেনি। 2 হাত সামলে তালে কচিয়ে যাচ্ছে রাইসা। সামনে তার অচেনা এক যুবক, না জানি এই ধাক্কায় তার জন্য কি শাস্তি হয়। কিরে, তুই থেমে গেলি কেন, কি বলছিস বিড়বিড় করে, বলল ফাহিম। তেজ নিজেকে প্রস্তুত করে বলল, তোরা দাঁড়া আমি আসছি, বলেই ফোন কেটে সামনে তাকিয়ে দেখে মেয়েটি নেই। রাইসা রাস্তার দিকে তাকাতেই দেখলো মার্জিয়া হেঁটে আসছে, অমনি চোট লাগিয়েছে। তারপর বলল, কি হলো, তুমি হাঁপাচ্ছ কেন, আর এভাবে দৌড়ে আসলে যে, ভয় পেয়েছো? রাইসা সত্যি সত্যি ভয় পেয়েছিল। তারপর বলল, আমি তোমার ক্লাসের ওখানে গিয়েছিলাম তোমাকে নিতে, কিন্তু দেখি সবাই চলে এসেছে। তখন হন্তদন্ত পায়ে এগিয়ে আসছে মেহেরিমা নয়ন। মার্জিয়া ও রাইসা দুজনে এগিয়ে গেল তাকে দেখে। 2 মেয়েকে দেখে যেন শান্তির নিঃশ্বাস ছাড়লো। একে রাইসা নতুন, তার উপরে মেহেরিমা নয়ন রান্না শেষ করতে করতে একটু দেরি হয়েছে। যদি মেয়েটা খুঁজে না পেয়ে ভয় পায়, এসে যখন 2 মেয়েকে একসাথে দেখলো তখন বুকটা জুড়িয়ে গেল। 2 মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন মেহেরিমা নয়ন। বিকেলের দিকে বসে আছে রাইসা আর মার্জিয়া, দুজনেই টিভি দেখছে। মেহেরিমা নয়ন নুডলস রান্না করে দুজনের সামনে দিল, টিভি দেখতে দেখতে খেয়ে নাও। দুজনেই খেতে খেতে টিভি দেখছে, খাবারের মনোযোগে দুইজন বিভোর। তখন ওই বাইরে থেকে বাইকের হর্ন বেজে উঠল। মার্জিয়া চেঁচিয়ে উঠল, মা, ভাইয়া এসেছে। বলতে বলতেই তেজ দরজায় এসে দাঁড়িয়েছে। রাইসা ভয়ে ঢুক গেলে তাড়াহুড়ো করে ওনা দিয়ে মাথায় লম্বা করে ঘুমটা দিল। মার্জিয়া রাইসাকে আড়াল করে বসেছে যেন তেজ দেখতে না পারে। এই সময় মূলত বাসায় আসে না, তাই টিভি দেখতে বসেছে। মেহেরিমা নয়ন ভয় না পেলেও আশঙ্কায় আছেন, ছেলে যদি রাইসাকে দেখে ফেলে তখন কিরকম পরিস্থিতি সৃষ্টি হবে। ছেলে যদি আবার চলে যায়, কিভাবে ফিরাবেন। সাদা শার্ট গায়ে, কোট হাতের ভাঁজে করে আওলা ঝলা চুলে বাড়িতে আগমন হলো তেজের। তেজ নিজের রুমে গিয়ে হঠাৎ 2 পা থেমে গেল, সিঁড়ি থেকেই পেছনে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, তোমরা এইভাবে দুইজন একসাথে লেগে দাঁড়িয়ে আছো কেন? তেজের কথায় দুইজনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। মার্জিয়া বলল, কি বলছো এসব ভাইয়া? তেজ বলল, কানে কম শুনিস, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় পেছনে কিছু লুকিয়ে রেখেছো দুইজন মিলে। রাইসা পেছনে বসে শুধু শুকনো গলা জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে, না জানি আজ কি অঘটন হয় তার জন্য। তাকে দেখে যদি তেজ আবার বাড়ি থেকে চলে যায়, তখন যদি আর না ফেরে, এর জন্য তো দায়ী একমাত্র রাইসা। মেহেরিমা নয়ন গম্ভীর স্বরে বলল, আমরা কি লুকাতে যাব? তুই বেশি বেশি ভাবছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তেজ চলে গেল, কথা আর বাড়ালো না। তবে মনে মনে সন্দেহ ঠিক করেছে যে কিছু তো একটা লুকাতে চাইছে তার থেকে। রাইসা চটজল দিতে যাওয়ার পরপরে নিজের রুমে গেল। সন্ধ্যার সময় রাইসা গিয়ে মেহেরিমা নয়নের সাথে হাতে হাতে রান্নার জোগাড় দিয়েছে। বিকেলে বাজারে গিয়ে রাইসার জন্য নতুন বই এনে দিয়েছে, যেহেতু ভর্তি করিয়েছে পড়ার জন্য বই লাগবে। রাত যখন 10টা, তখন রাইসার পানি তেষ্টা পেয়েছে অনেক, কিন্তু সেই দিনের মতো একই অবস্থা, ঘরে 1 ফোঁটা পানি নেই। বোতল হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে নিচে নামলো। সেই দিনের মতোই ভয় লাগছে। বারান্দা দিয়ে যাচ্ছে, এমন সময় দরজা দিয়ে কেউ প্রবেশ করলো। এত রাতে কে আসবে ভেবেই বুকটা ছাদ করে উঠল। যদি সেই মানুষটা হয়, এই ভেবে উনা মাথা থেকে টেনে নিজের মুখ ঢাকলো। আস্তে আস্তে বেসিং এর দিকে এগোতেই কড়া কণ্ঠের হুঙ্কার আসলো, সাথে সব লাইট জ্বলে উঠলো। হেই, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? রাইসা ভয়ে কাঁপুনি উঠে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, ঠিক সেম কাহিনী। সেদিন শুধু অন্ধকার ছিল আর আজকে লাইট জ্বালানো।
পানির বোতল 2 হাতে চেপে ধরে আছে। যেই ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। আর এদিকে হাওয়া বদলের দিন মানে শুরু আবহাওয়ার পরিবর্তন নয়, এটা সময়ের, অনুভূতির আর জীবনের মোড় ঘোরানোর দিনও। সকালের আকাশটা থাকে অদ্ভুত রকমের চুপচাপ। সূর্য উঠলেও তার আলোতে থাকে না গতকালের উষ্ণতা। বাতাসে হালকা শীতল ছোঁয়া, যেন প্রকৃতি নিজেই গম্ভীর নিঃশ্বাস নিচ্ছে। গাছের পাতাগুলো নড়ে ওঠে অন্যরকম শব্দে। সেই শব্দে আছে বিদায়ের আভাস, আবার নতুন কিছুর আগমনের ইশারাও। আকাশে ভেসে থাকা মেঘগুলো ভারী আর ধীরগতির, ঠিক মানুষের মন বদলের মতো। এই দিনটাতে চারপাশের রঙগুলো বদলে যায়। আকাশ আর আগের মতো নীল থাকে না, কোথাও ধূসর, কোথাও সাদাটে। রোদ আসে যায়, কখনো আলো দেয়, কখনো আবার লুকিয়ে পড়ে। পাখিরা ডাকে কম, মানুষও যেন একটু চুপচাপ থাকে। রাস্তার ধুলো বাতাসে উড়ে এসে চোখে মুখে লাগে, মনে করিয়ে দেয় সবকিছু আগের জায়গায় স্থির নেই। এই দিন মানুষের মনেও এক অদ্ভুত আলোড়ন তোলে। পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে কাছে এসে দাঁড়ায়। যেসব কথা বলা হয়নি সেসব কথা বাতাসের সাথে ভেসে বেড়ায়। মনে হয় কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু একটা নতুন করে শুরু হতে চলেছে। ঠিক যেমন ঋতু বদলের সময় প্রকৃতি থেমে যায় অন্য এক মুহূর্তের জন্য। বিকেলের দিকে আকাশে আরো ভারী হয়, বাতাসে গতি বাড়ে, গাছপালার ডালপালা দুলে ওঠে। কোথাও দূরে বজ্রের ক্ষীণ গর্জন শোনা যায়। এই গর্জন ভয়ের নয়, বরং সতর্কতার, যেন প্রকৃতি বলছে পরিবর্তন আসছে, প্রস্তুত হও। সন্ধ্যার আলো নামলে চারপাশের ছায়া ঘন হয়ে আসে, আর হাওয়ার ঠান্ডা স্পর্শ আরো স্পষ্ট হয়ে ওঠে। হাওয়া বদলের দিন আসলে শেখায় পরিবর্তন অনিবার্য। আজ যে উষ্ণতা কাল তা শীতল হতে পারে, আজ যে শান্তি কাল তাতে ঝড় উঠতে পারে। তবুও এই বদলের মাঝে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা, নতুন শুরু। ঠিক যেমন বাতাস বদলায়, মানুষও বদলায়, আর সেই বদলেই জীবনের আসল গল্প লেখা হয়। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে, যেন ঝড়ের পূর্ব লক্ষণ। রাইসা চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায়, নড়াচড়া করতেও যেন ভুলে গেছে। তেজু সরদৃষ্টিতে নজর বোলাতেই সামনে উদীয়মান হলো এক মেয়ে। মেয়ে নাকি ছেলে তা বোঝা দেয়, কারণ মুখোশের আড়ালে যেমন যে লুকিয়ে থাকতে পারে, হোক ছেলে কিংবা মেয়ে, তেমন ওই ঘুমটার আড়ালে কে আছে সেটা বলতে পারা মুশকিল। সেলোয়ার কামিজ যেহেতু পরে আছে, মেয়েই মনে হলো। তেজ বলল, এই কে তুমি, আর এভাবে ঘুমটা টেনে বইয়ের মতো এত রাতে ঘোরাফেরা করছো কেন? রাইসা আতঙ্কে গলা শুকে কাট কাট। সত্যিই তো রাইসা নতুন বউ, তার উপর তার চেহারা একজনকে না দেখানোর কড়া নিষেধাজ্ঞা জারি আছে। তেজ মুখভঙ্গির পরিবর্তন হলো, এতক্ষণে মাথায় আসলো এটাই সেই মেয়ে। তেজ চোয়াল শক্ত করলো, মাথার ভেতর একটাই কথা বেজে চলেছে, এই মেয়ের পরিবারের জন্যই তাকে বিয়ে করতে হলো। মেয়েটা পালিয়ে গেছে, তার উপর আরেকজনকে ঝুলিয়ে দিয়েছে ঠাকুমার ঝুলির মতো। ঝংকার দিয়ে উঠলো, এই মেয়ে, এই বাড়িতে বলে দেয়নি আমার সামনে না আসতে, তারপরও আমার সামনে এসেছিস কোন সাহসে? এত রাতে বাড়ি ফিরেও শান্তি নেই। সেই অভিশপ্ত মেয়ের সাথে দেখা হলো বলেই পাশে থাকা ফুলদানিতে সজোরে লাথি মেরে ভেঙে ফেললো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই।